আসসালামু আলাইকুম, জাকির এসিএস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা রেওয়া মিল নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেওয়া মিলের কিছু নিয়ম দেয়া আছে, এগুলো নোট করে নেবেন। ঠান্ডা লেগে আছে, ভয়েস শুনতে যদি প্রবলেম হয় এই জন্য আগেই দুঃখিত। আচ্ছা দেখেন, রেওয়া মিলের অঙ্ক শুরু করার আগে যেটা ইম্পর্টেন্ট জানা, আমাদের মজুদ পণ্য দুইটা থাকে। একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, একটা সমাপনী মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য বলতে কোনটাকে বোঝায়, অথবা সমাপনী মজুদ পণ্য বলতে কোনটাকে বোঝায়? প্রারম্ভিক মজুদ পণ্য আর সমাপনী মজুদ পণ্য দুইটাই হচ্ছে ব্যবসায়ের পণ্য, একটা সম্পদ আর একটা খরচ হিসেবে আমরা ধরি। আচ্ছা, আমরা যখন বিজনেস করব, ব্যবসা করব, আমাদের পণ্য বছর শেষে যদি কিছু রয়ে যায়, বিক্রি হয়নি, ওইগুলোকে আমরা কি বলি? বছর শেষে রয়ে গেছে, এটাকে বলি সমাপনী মজুদ পণ্য। ঠিক আছে, মজুদ পণ্যের সাথে সমাপনী বলা থাকতে পারে, তাহলে এটা বুঝবে এটা বছরের শেষে রয়ে গেছে। অথবা এটা শেষে মজুদ পণ্য বলা থাকবে, অথবা এটার সাথে থাকবে কি 31 তারিখ বা 30 তারিখ, 12 মাস এরকম থাকতে পারে। তো শেষ তারিখ থাকলে অথবা সমাপনী লেখা থাকলে আমরা বুঝবো এটা কি সমাপনী মজুদ পণ্য। আর যেটার সাথে থাকবে প্রারম্ভিক অথবা 1 তারিখ, সেটা বুঝবো কি প্রারম্ভিক মজুদ পণ্য। অর্থাৎ ওই শেষের পণ্যটাই বছরের শুরু শেষে রয়ে গেছে কিছু পণ্য, এটা কি সমাপনী। আর ওই পণ্যটা নিয়ে আবার ব্যবসাটা শুরু করলাম পরের বছর, ওইটা হবে প্রারম্ভিক মজুদ পণ্য। তো এইটাই, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, একটা সমাপনী মজুদ পণ্য। তো রেওয়া মিলের মধ্যে আপনার একটা আসবে একটা আসবে না। যখন প্রারম্ভিক আসবে সমাপনী আসবে না, আর সমাপনী আসলে প্রারম্ভিক আসবে না। এখন কথা হচ্ছে কোনটা আসবে কোনটা আসবে না, ডিপেন্ড করে কার উপর? এটা ডিপেন্ড করে ক্রয় বা সমন্বিত ক্রয়ের উপর। দেখেন ওপরে এখানে আছে ক্রয়, আর এখানে কি সমন্বিত ক্রয়। তো অঙ্কের মধ্যে যখন আমরা দেখব যে ক্রয় আছে, রেওয়া মিলের অঙ্কে আমরা যখন দেখব কি ক্রয় আছে, তখন আমরা প্রারম্ভিক মজুদ পণ্য নিব, তখন সমাপনী মজুদ পণ্য আসবে না। ঠিক আছে। আর যখন অঙ্কের মধ্যে দেখব সমন্বিত ক্রয় আছে, তখন আমরা সমাপনী মজুদ পণ্য নিব, প্রারম্ভিক মজুদ পণ্য নিব না। এখন কথা হচ্ছে, যদি অঙ্কের মধ্যে ক্রয় অথবা সমন্বিত ক্রয় দুইটার একটাও না থাকে, তাহলে কোন মজুদ পণ্যটা আমরা নিব? যদি একটাও না থাকে তাহলে আমরা সবসময় প্রারম্ভিক মজুদ পণ্যটাই নিব। ঠিক আছে, ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য নিব, অথবা দুইটার একটাও যদি না থাকে, সমন্বিত ক্রয় ক্রয় যদি না থাকে, তাহলেও প্রারম্ভিক মজুদ পণ্য আসবে। আর শুধুমাত্র সমাপনী মজুদ পণ্য কখন আসবে? যখন সমন্বিত ক্রয় কথাটা থাকবে। ঠিক আছে। আচ্ছা, তারপর নিয়মটা দেখেন, হাতে নগদ ব্যাংক জমা। হাতে নগদের একটা নাম আছে নগদ তহবিল। হাতে নগদ ব্যাংক জমা ক্ষেত্রে সমাপনী আসবে, অর্থাৎ হাতে নগদ ব্যাংক জমার ক্ষেত্রেও তারিখ থাকতে পারে পাশে, নাও থাকতে পারে। না থাকলে যেটা আছে সেটা চলে আসবে। আর যদি তারিখ থাকে তাহলে কোনটা আসবে? 1 তারিখেরটা আসবে না সমাপনী বা 31 তারিখেরটা আসবে? তাহলে হাতে নগদ আর ব্যাংক জমার ক্ষেত্রে কারো উপর ডিপেন্ড করা লাগবে না, এটা ডিরেক্ট সমাপনীটাই আসবে। হাতে নগদ ব্যাংক জমা যখনই দেখবো আমরা পাশে তারিখ আছে অথবা সমাপনী লেখা আছে, তো তারিখের ক্ষেত্রে আমরা 31 তারিখ, আর যদি প্রারম্ভিক সমাপনী লেখা থাকে তাহলে সমাপনী। ঠিক আছে, তাহলে হাতে নগদ ব্যাংক জমার ক্ষেত্রে সমাপনীটা আসবে, 1 তারিখেরটা কখনোই আসে না। তারপরটা বলা আছে সম্ভাব্য দায় রেওয়া মিলে আসবে না। অর্থাৎ যদি লেখা থাকে সম্ভাব্য পাওনাদার বা কিছু একটা লেখা আছে সম্ভাব্য দিয়ে, এটা আসবে না। আচ্ছা, এখানে আছে নগদ তহবিল ছাড়া সকল প্রকার তহবিল ক্রেডিট। থাকতে পারে দারিদ্র তহবিল, কল্যাণ তহবিল, এই টাইপের তহবিল সবই হবে ক্রেডিট, শুধুমাত্র নগদ তহবিল হচ্ছে ডেবিট। পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া সকল সঞ্চিতি ক্রেডিট। অর্থাৎ পাওনাদারের বাট্টা সঞ্চিতি কি ডেবিট, আর বাকি সকল সঞ্চিতি ক্রেডিট। যেমন সাধারণ সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এগুলো সব কি হবে? ক্রেডিট। শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতিটা ডেবিট দিব। আচ্ছা, রেওয়া মিলের সূত্র, আমরা জাবেদার সূত্র শিখে আসছি। খরচ ক্ষতি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। আয় দায় স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আর ওই সূত্রটাই এখন জাস্ট খরচ ক্ষতি সম্পত্তি হলেই ডেবিট দিব, আয় দায় স্বত্বাধিকারের মধ্যে হলে কি দিব? ক্রেডিট। ঠিক আছে, যেমন খরচের মধ্যে কি পড়ে? বেতন, মজুরি, এগুলো খরচ, ডেবিট হবে। সম্পত্তি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো ডেবিট হবে। আর এখানে কি আয়, বিক্রয় একটা আয়, বিনিয়োগের সুদ আয়, সেখানে সালামি আয়, তো এটা আয় হিসাবের মধ্যে পড়ে, এই জন্য ক্রেডিট। দায় কি? ঋণ, পাওনাদার দায়, ক্রেডিট। স্বত্বাধিকার কি? মূলধন, ক্রেডিট। আচ্ছা, তো এই চলতি সম্পদ চলতি দায় কিছু নোট দেওয়া আছে, এগুলো নোট করে নেবেন। আপনাদের রেওয়া মিলে খ নাম্বারে রেওয়া মিল থাকতে পারে, রেওয়া মিলে আর যদি গ নাম্বারে থাকে চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ বের করো অথবা পার্থক্য বের করো, তাহলে আপনার এই নোটটা লাগবে। ঠিক আছে, এখান থেকে দেখে চলতি সম্পদ চলতি দায়গুলো নিয়ে নিতে পারবেন। তো 5টা চলতি সম্পদের
অপোজিট আছে, যেমন দেনাদার, পাওনাদার, প্রাপ্য বিল, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, অগ্রিম খরচ, বকেয়া খরচ, প্রাপ্য বা অনাদায়ী আয় মানে হচ্ছে বকেয়া আয়, এটা হচ্ছে অগ্রিম আয়। এই কয়েকটার অপোজিট আছে, আর এক্সট্রা তিনটা আছে, হাতে নগদ, ব্যাংক জমা, সমাপনী ও ব্যাংক জমা দুইবার লিখে ফেলছি, যাই হোক সমাপনী মজুত পণ্য। আচ্ছা, এই ছিল চলতি সম্পদ, চলতি দায়। এখন এই পাশে তাহলে কি, এই পাশে হচ্ছে দেনাদার আর পাওনাদারের কিছু নাম। অনেক সময় অঙ্কের মধ্যে দেখবেন দেনাদার নাই, আছে প্রাপ্য হিসাব, তাহলে বুঝতে হবে এটা দেনাদার। অনেক সময় থাকতে পারে পাওনা, এটা অনেকে মনে করে পাওনা মানে মনে হয় পাওনাদার, না, শুধু পাওনা মানে হচ্ছে দেনাদার, আর শুধু দেনা মানে কি পাওনাদার। তারপর অধমর্ণ, এটা একটা নতুন নাম, এটাও থাকতে পারে, তো এটা মানে কি দেনাদার। বিক্রয় খতিয়ানের জের, বিক্রয়ের সাথে কার সম্পর্ক, দেনাদারের সম্পর্ক, তো বিক্রয় খতিয়ানের জের মানে কি দেনাদার। আর এটা হচ্ছে পুস্তক ঋণ, এটা মানে তো মানুষ ঋণ ভেবে নিবে, তো পুস্তক ঋণ মানে ভাববেন দেনাদার, এটা একটা সম্পদ। আর এগুলো হচ্ছে পাওনাদারের নাম, এগুলো লাগবে আপনাদের, আপনি নবম দশম শ্রেণী বলেন অথবা ইন্টারমিডিয়েট বলেন, সব ক্ষেত্রেই আপনার লাগবে। এই ছিল র মিলের নিয়ম, এগুলো নোট করে নেন, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে, ইজিলি শিখে যাবেন। 1 থেকে 2 দিন বা 3 দিন, এর থেকে বেশি লাগে না র মিলের অধ্যায় প্র্যাকটিস করতে। একজন নতুন স্টুডেন্টও 3 দিন 4 দিন হলেই ইনাফ। আচ্ছা, তো এই সূত্রটা আবারও বলি, খরচ ক্ষতি সম্পত্তি হলে আমরা কি দিব, ডেবিট, আর আয় দায় স্বত্বাধিকার হলে কি দিব, ক্রেডিট। আমরা সরাসরি একটা র মিলের অঙ্কতে চলে যাই। এই দেখতে পাচ্ছেন র মিলের অঙ্ক একটা দেয়া আছে, র মিলের ছক কিভাবে হবে, ক্রমিক নং, এখানে তারিখ হবে না, ক্রমিক নং দিবেন, সিরিয়ালে সাজাবেন। হিসাবের নাম, এখানে হিসাবের নামগুলো আমরা নিব, খতিয়ান পৃষ্ঠাটা ফাঁকা থাকবে, ডেবিট ক্রেডিট, ঠিক আছে। এই যে একটা এই পাশে একটা অঙ্ক দেয়া আছে, খেয়াল করেন, প্রথমে আছে বিনিয়োগ, এখানে পার্সেন্ট থাকলে পার্সেন্ট আমাদের বের করা লাগবে না, যা টাকা আছে সেটাই বসায় দিব। আচ্ছা, বিনিয়োগ হচ্ছে সম্পদ, আমরা সূত্রতে কি দেখলাম, খরচ ক্ষতি সম্পত্তি ডেবিট, এই যে বিনিয়োগ সম্পদ ডেবিট, ডেবিট পাশে বসানো। ঋণ কি, ঋণ হচ্ছে দায়, আমরা সূত্র পড়ে এসেছি, আয় দায় স্বত্বাধিকার কি, ক্রেডিট, এই জন্য ঋণটা, এই যে ঋণ, ক্রেডিট পাশে টাকা বসানো, যেটা ডেবিট হবে ডেবিটে বসাবো, যেটা ক্রেডিট হবে ক্রেডিটে বসাবো। প্রাপ্য সুদ, আপনার বুঝতে হবে কোনটা কোন হিসাব, এটা কিভাবে বুঝবেন, প্র্যাকটিস করতে হবে। আর যদি হিসাব সম্পর্কে এখনও প্রবলেম থাকে, আমার চ্যানেলে হিসাবের তারপর সমীকরণের এই ভিডিওগুলো আপলোড করা আছে, এগুলো দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবেন হিসাব সম্পর্কে। আচ্ছা, প্রাপ্য সুদ অর্থাৎ প্রাপ্য হচ্ছে ওই সুদ, যে সুদটা আমি পাবো কিন্তু এখনো পাইনি, এটা হচ্ছে কি জানেন, দেখেন আমি বলি, এটা হচ্ছে এই যে প্রাপ্য আয়, প্রাপ্য থাকলেই সম্পদ দিতে পারেন, এটা চোখ বন্ধ করে। তারপরেও এটা মুখস্থ না করে যদি বুঝতে চান, সেটা হচ্ছে প্রাপ্য হচ্ছে কি বললাম, প্রাপ্য হচ্ছে সেই সুদ, এখানে লেখা ছিল প্রাপ্য সুদ, তার মানে হচ্ছে বুঝতে হবে এটা একটা আয় ছিল আমার, ঠিক আছে, আয়টা বকেয়া হয়ে গেছে, এর জন্য এটা প্রাপ্য বা অনাদায়ী। তাহলে এটা কি, প্রাপ্য সুদ, প্রাপ্য আয়, সেটা কি চলতি সম্পদ, আর আমরা জানি খরচ ক্ষতি সম্পত্তি কি হয়, ডেবিট, এর জন্য এটা হবে ডেবিট। আচ্ছা, ঋণের সুদ, ঋণ মানে কি আমি ধার নেই কারো কাছ থেকে, আর ঋণের সুদ মানে আমি তাকে সুদ দিব, খরচ, আর খরচ ক্ষতি সম্পত্তি হয় ডেবিট। শিখানো সালামি একটা আয়, ক্রেডিট, শিখানো সালামি ক্রেডিট। বেতন খরচ ডেবিট, শিখানো ভাতা খরচ ডেবিট। বিমা সালামি, বিমার সাথে যাই থাক, এই যে এখানে একটা সালামি আছে, এখানে সালামি বলতে পারেন এটা আয়, এটা ব্যয়, কেন, বিমার সাথে যাই থাক সবই খরচ হবে, বিমা সালামি, বিমা প্রিমিয়াম যাই হোক সেটা খরচ, ডেবিট। বিনিয়োগের সুদ কি, আয়, ক্রেডিট, এই যে বিনিয়োগ সুদ, আয়, ক্রেডিট। প্রদেয় বেতন, ঠিক আছে, বেতনের আগে প্রদেয় আছে, তার মানে বুঝতে হবে বেতনটা বকেয়া, ঠিক আছে, বকেয়া থাকতে পারে, অপরিশোধিত থাকতে পারে, আবার হচ্ছে এগুলো থাকলে আমরা কি ধরবো, এটা দেখেন, এই যে এখানে আছে বেতন কি, খরচ, এখন খরচের আগে কি আছে, প্রদেয় মানে বকেয়া, এই দেখেন বকেয়া খরচ এখানে লেখা আছে। হিসাব যদি বের করতে ভুল হয় যে বকেয়া অগ্রিম সাথে আছে, তাহলে এটা কোন হিসাব পড়বে আমরা তো বুঝি না, তাহলে চলতি সম্পদ, চলতি দায় দেখে নেবেন, এখানে আয় ব্যয়গুলা বকেয়া অগ্রিম থাকলে কি হয়, দেয়া আছে। তাহলে আমরা যেটা বের করলাম সেটা কি, প্রদেয় বেতন, প্রদেয় মানে আমরা বুঝলাম যে এটা বেতনটা এখনো দেইনি, দেয়া লাগবে, তাহলে বেতন একটা খরচ, খরচ বকেয়া, এই যে খরচ বকেয়া এখানে লেখা আছে, খরচ বকেয়া হলে সেটা দায় হয়ে যায়, চলতি দায়। আর আয় দায় স্বত্বাধিকার কি হয়, ক্রেডিট, তাহলে বকেয়া বেতন কি হবে, প্রদেয় বেতন কি হবে, ক্রেডিট, এই যে প্রদেয় বেতন, ক্রেডিট পাশে টাকা বসানো। আচ্ছা, তারপর অগ্রিম বিমা, একটু আগে কি বললাম, বিমা মানেই হচ্ছে খরচ, আর খরচের আগে অগ্রিম থাকা মানে এটা চলতি সম্পদ, চলতি সম্পদের নোটে আছে, তাহলে সম্পদ হবে ডেবিট, ডেবিট পাশে। মূলধন হচ্ছে ক্রেডিট, মূলধন হচ্ছে শতাধিকার ক্রেডিট। অগ্রিম উপভাড়া, উপভাড়া হচ্ছে আয়, আয়ের আগে অগ্রিম থাকলে সেটা দায় হয়ে যায়, চলতি দায়, আর আয় দায় শতাধিকার ক্রেডিট হয়। উত্তোলন, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আপনি বলছেন যে শতাধিকার হচ্ছে ক্রেডিট, আয় দায় শতাধিকার, তো মূলধন তো শতাধিকার, আবার হচ্ছে উত্তোলন ও শতাধিকার মানে মালিকানা সত্ত্ব, তাহলে একটা ডেবিট একটা ক্রেডিট কেন দেই আমরা, দেখেন একটা একটার উল্টা। মূলধন মানে কি, মালিক টাকা দেয় ব্যবসায়, আর উত্তোলন মানে কি, মালিক ব্যবসা থেকে টাকা নিয়ে নেয়,
ঠিক আছে, এই জন্য মূলধন কি দিবেন, শতাধিকে ক্রেডিট, মূলধন হচ্ছে ক্রেডিট, আর উত্তোলন কি, ডেবিট। উত্তোলন সবসময় ডেবিট, এটা মুখস্থ রাখতে পারেন। জাবেদার ক্ষেত্রে হোক, রামিলের ক্ষেত্রে হোক, উত্তোলন ডেবিটই হয়। উত্তোলনের আরো কিছু নাম আছে, যেমন আয়কর। আয়করকে অনেকে আয় ভেবে এটা ক্রেডিট দিয়ে দেয়, কিন্তু না, আয়কর হচ্ছে মালিকের খরচ, আমরা ব্যবসা থেকে দিই, এটা উত্তোলনের মতো। তারপর জীবন বীমা প্রিমিয়াম, এটাও মালিকের খরচ, উত্তোলনের মতো। তো এই তিনটা থাকলে আপনারা উত্তোলন ভেবে ডেবিট দিয়ে দিবেন। আচ্ছা, উত্তোলনের সুদ দেখেন একটা একটার অপোজিট হয়। উত্তোলন যেমন ডেবিট হয়েছে, উত্তোলনের সুদ কি, ক্রেডিট। এটা আবার ভাবতে পারেন এটা আমরা মালিক পক্ষের কাছ থেকে সুদ নিব, তাহলে এটা ব্যবসার জন্য একটা আয়, আয়দের শতাধিকে ক্রেডিট। এখন পরিবহন যাই থাক, বহির পরিবহন, আন্তঃ পরিবহন যাই থাক, সব পরিবহনই কি, খরচ, ডেবিট। ঠিক আছে, সব পরিবহন খরচ, অথবা শুল্ক, আমদানি হোক রপ্তানি হোক যাই হোক, সবই খরচ, ডেবিট। এখন দেখেন অঙ্কের মধ্যে আছে সমন্বিত ক্রয়। তো আমরা প্রথম নিয়মে বলছিলাম যে যদি অঙ্কের মধ্যে দেখেন এই যে অঙ্কের মধ্যে যদি ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে, আর যদি অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুত পণ্য আসবে। তাহলে আমাদের অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় আছে, তাহলে এখন কোনটা আসবে, সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। ঠিক আছে, যেহেতু সমন্বিত ক্রয় আছে তাহলে সমাপনী মজুত পণ্য অঙ্কে আসবে। তাহলে আমরা সমন্বিত ক্রয়টা নেই, এটা ক্রয় তো খরচ, ডেবিট। আর দেখেন মজুত পণ্যের ক্ষেত্রে এই যে সমাপনী মজুত পণ্য 25,000, প্রারম্ভিক মজুত পণ্য 20,000, দেখছেন। তাহলে কোনটা আসবে, সমন্বিত ক্রয়ের সাথে দেখেন সব মিল আছে, সমন্বিত ক্রয় সমাপনী মজুত পণ্য, এইভাবে মনে রাখতে পারেন। তাহলে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য আসবে, তাহলে এটা আমরা নেই, এই যে সমাপনী মজুত পণ্য নিয়ে আছে 25,000 ডেবিট। ঠিক আছে, এই তো, তখন প্রারম্ভিক মজুত পণ্য আমরা নিব না, এই যে নেই। আচ্ছা, তো বিক্রয় হচ্ছে আয়, ক্রেডিট, মূলধনের সুদ কি, খরচ হিসেবে ডেবিট দিয়ে দিছে। প্যাটেন্ট, ট্রেডমার্ক কিছু ক নাম্বারে থাকতে পারে, আছে এটা আমরা পরে বলি। প্যাটেন্ট, আসবাবপত্র, এগুলো সম্পদ, ডেবিট। ঠিক আছে, ক্রয় ক্ষতি যে আমরা দেখলাম, পাওনাদারের নাম, পাওনাদার দায়, ক্রেডিট, প্রদেয় বিল দায়, ক্রেডিট, বিক্রয় ক্ষতি যে মানে দেনাদার, ডেবিট। হ্যাঁ, মণিহারি, দেখেন খেয়াল করেন, মণিহারি অনেক সময় তারিখ থাকতে পারে, তাহলে কোনটা দিব, এটা তো নিয়ম আপনি বলেন না, এটা খেয়াল করেন। মণিহারি ক্ষেত্রে 1 তারিখেরটা আসবে, 31 তারিখেরটা আসবে না। 31 তারিখের হচ্ছে অব্যবহৃত, তো এটা আসবে না, 1 তারিখেরটা আমরা দিব ডেবিট। এই তো, এই ছিল। আর হাতে নগদ বা ব্যাংক জমা এগুলো যদি 1 তারিখ থাকে সেটা আসবে না, 2 নাম্বার নিয়মই ছিল। এই দেখেন, হাতে নগদ ব্যাংক জমার ক্ষেত্রে সমাপনীটা আসবে। ঠিক আছে, মানে 31 তারিখেরটা আসবে, 1 তারিখেরটা আসবে না। তো নগদ তহবিল 1 তারিখ ছিল এখানে, এটা আসবে না। এই ছিল রামিল, ডেবিট ক্রেডিট সাজালাম। সাজানোর পরে আমরা দুই পাশ মিলতে হবে। ঠিক আছে, যদি না মিলে, সাপোজ কোনো এক পাশে 10,000 টাকা কম পড়ে গেছে, এক পাশে 40,000, এক পাশে 30,000, যেই পাশে কম পড়বে ওপরে আমরা ওই 10,000 টাকা বসিয়ে দিলাম, নাম দিব অনিশ্চিত হিসাব, এটা দিয়ে আমরা মিলায় দিব। এই ছিল রামিলের অঙ্ক। খেয়াল করেন, রামিলের অঙ্ক ক নাম্বারে কি কি থাকে। ক নাম্বারে থাকতে পারে যে কোনগুলো রামিলে আসবে না তার পরিমাণ নির্ণয় করো। যেমন আমাদের এই অঙ্কে কি কি আসলো না, এই অঙ্কে আসে নাই হচ্ছে এই যে প্রারম্ভিক মজুত পণ্য আসে নাই, নগদ তহবিল 1 তারিখ আসে নাই, এই দুইটা আসে নাই। তাহলে এই দুইটা ক নাম্বারে দিয়ে যোগ করে দিলেই হবে, ক নাম্বার শেষ। ক নাম্বারে আসতে পারে মালিকের উত্তোলনের পরিমাণ বের করো, অর্থাৎ ওই যে উত্তোলন, আয়কর, জীবন বীমা, এগুলো নোট করে নেবেন, এগুলো হচ্ছে মালিকের উত্তোলন, এই তিনটাই। তারপর আসতে পারে হচ্ছে সমন্বিত ক্রয় বের করো। ঠিক আছে, তারপর আসতে পারে কি, স্থায়ী সম্পদের পরিমাণ, এই তো, এগুলোই আছে ক নাম্বারে। অস্পর্শনীয় সম্পত্তি আসতে পারে, যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। আর খ নাম্বারে রয়ামিল থাকতে পারে, রয়ামিলের একটা নাম আছে, সেটা কি, গাণিতিক শুদ্ধতা যাচাই। যদি বলা থাকে গাণিতিক শুদ্ধতা যাচাই করো, তাহলে বুঝবেন এটা রয়ামিল চাইছে, দিয়ে দিবেন। আর গ নাম্বারে থাকতে পারে চলতি সম্পদ, চলতি দায়ের পরিমাণ, যেটা আমাদের এই যে নোটে দেওয়া আছে, চলতি, এটাই বেশি আসে। চলতি সম্পদ বা চলতি দায়ের পরিমাণ অথবা পার্থক্য, পরিমাণ চাইলে দুইটা যোগ করে বসিয়ে দিবেন ডাবল দাগ দিয়ে, আর যদি পার্থক্য চাই একটা থেকে একটা বাদ দিয়ে দিবেন। আর কি আসে, মুনাফা জাতীয় আয় ব্যয় আসে। মুনাফা জাতীয় আয় ব্যয় একদম সহজ, যেগুলো আয় ভাববেন, যেমন বেতন, এটা কি খরচ, তাহলে এটাই মুনাফা জাতীয় খরচ। ঠিক আছে, সেখানে ভাতা কি খরচ, সেখানে সালামি কি আয়, এটা মুনাফা জাতীয় আয়। বিক্রয় কি আয়, মুনাফা জাতীয় আয়। এই হচ্ছে মুনাফা জাতীয় খরচ আর আয় বসিয়ে দিবেন। আর যদি চাই মূলধন জাতীয়, এটার ক্ষেত্রে একটু ভেজাল আছে। খেয়াল করেন মূলধন জাতীয় মানে কি, যেগুলো বছরে একবার হবে। তো থাকতে পারে মূলধন জাতীয় প্রাপ্তি। যদি চাই মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি, বছরে যেগুলো একবার পাই আমরা, বছরে আমরা কি পাই, মালিকের কাছ থেকে মূলধন পাই, টাকা পাই, এটা হচ্ছে মূলধন, যেটা দিব। আরেকটা আছে ঋণ। ঋণ আমরা বছরে একবারই নেই, তারপর 2-3 বছর ধরে পরিশোধ করি, বড় ধরনের যে ঋণগুলা,
তাহলে ঋণ আর মূলধনটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মানে পাই। আর মূলধন জাতীয় ব্যয় কি? যেই ব্যয়গুলো আমরা বছরে একবার করি, ঠিক আছে, 1 থেকে 2 বার করি। কি কি? যেমন আমরা সম্পত্তি কিনি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো কিনি, তো এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এই ছিল রেওয়া মিলের সৃজনশীলের প্রশ্ন, ক খ গ এরকম টাইপেরই আসবে। প্র্যাকটিস করবেন বেশি করে। আর যদি হিসাবে এখনও প্রবলেম হয় যে না আমরা হিসাব বুঝতেছি না কোনটা কোন হিসাবের মধ্যে পড়ে, আপনি তো বললেন যে খরচ ক্ষতি সম্পত্তি হলে ডেবিট দিব, আয় দায় স্বত্বাধিকার হলে ক্রেডিট দিব, তাহলে আমি তো বুঝি না কোনটা খরচ কোনটা সম্পদ। এটার জন্য আপনার আমার ভিডিও দেয়া আছে, সুন্দর করে বোঝানো আছে। হিসাবের চ্যাপ্টারটা দেখে নেবেন, প্রথমটাই হচ্ছে হিসাবের, ওইটা দেখে নেবেন কষ্ট করে। এই 9 মিনিটের মতো একটা ভিডিও আছে, ওইটা দেখলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবেন। এই ছিল রেওয়া মিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।